হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথমেনিয়া। থার্ড আগস্টের কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। আজকের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে থাকছে চায়না পুরো পৃথিবী জুড়ে জিপিএসের মতো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম লঞ্চ করলো। ভারতের 8টি কোর কোম্পানির উৎপাদন বিগত 4 মাস ধরে কমেই যাচ্ছে। নেপালের বিদেশমন্ত্রী বয়ান দিয়ে দিল যে 1947 থেকে ইন্ডিয়া, নেপাল এবং ইউকের মধ্যে যে চুক্তি চলছে তার আর দরকার নেই। ইউনাইটেড নেশন শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করাকে মৌলিক অধিকার আখ্যা দিল। এছাড়াও থাকছে ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। আমার সম্পর্কে বলি, আমার নাম উৎপল মিত্র। আমি এমএসসি করেছি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। এর আগে আমি স্কুল টিচার ছিলাম, এখন ডব্লিউবিসিএস গ্রুপেতে আছি, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। আউটপুট অফ 8 কোর ইন্ডাস্ট্রিজ কন্ট্রাক্টেড ফর দ্য 4th কনজিকিউটিভ মান্থ, শ্রিঙ্কিং বাই 15% ইন জুন 2020। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ 8 কোর ইন্ডাস্ট্রিজ? বলছে ভারতের 8খানা যে কোর ইন্ডাস্ট্রি আছে তাদের উৎপাদন বা প্রোডাকশনটা লাস্ট 4 মাস ধরে কমেই যাচ্ছে। এই জুন মাসে 15% কমলো। ওকে, এখানে কোশ্চেনটা হচ্ছে যে 8খানা ইন্ডাস্ট্রিজের যে লিস্ট আছে তাতে কোন ইন্ডাস্ট্রিটা নেই? 8খানা ইন্ডাস্ট্রির লিস্টে কোন ইন্ডাস্ট্রিটা নেই? কি হয়েছে, গত 4 মাস ধরে ভারতের যে 8খানা কোর ইন্ডাস্ট্রি আছে তাদের উৎপাদন কমেই যাচ্ছে। লাস্ট কয়েক মাসে বেশ ভালো রকম কমেছে, জুন মাসে বরং তুলনায় কম। জুন মাসে কমেছে 15%। আমরা মে মাসে যদি দেখি 20%-এর উপর কমেছিল আউটপুটটা। এইবার এখানে আমাদের কোশ্চেনটা যেহেতু এই 8খানা ইন্ডাস্ট্রিজের মধ্যে কোনটা পড়ে না, তাই কাজেই কোন কোন ইন্ডাস্ট্রিজগুলো কোর ইন্ডাস্ট্রিজের মধ্যে পড়ে সেটা জানাটা ইম্পর্টেন্ট। ভারতবর্ষে যে 8খানা কোর ইন্ডাস্ট্রিজ আছে সেগুলো হলো কোল, ক্রুড অয়েল, সিমেন্ট, ফার্টিলাইজার, অয়েল রিফাইনারি, ইলেকট্রিসিটি এবং ন্যাচারাল গ্যাস অ্যান্ড স্টিল। ওকে, আচ্ছা, এইগুলো মনে রাখার জন্য আমি একটা ফর্মুলা বলছি, তোমরা এটা ইউজ করতে পারো। সি 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 এফ আর ই এন এস, ফ্রেন্ডস। সি 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 ফ্রেন্ডস, এফ আর ই এন এস। সি ফর কোল, এই সি ফর ক্রুড অয়েল, এই সি ফর সিমেন্ট, এফ ফর ফার্টিলাইজার বা সার, আর ফর হচ্ছে রিফাইনারি মানে অয়েল রিফাইনারি, ই ফর ইলেকট্রিসিটি, এন ফর ন্যাচারাল গ্যাস আর এস ফর স্টিল। এভাবে তোমরা 8খানা কোর ইন্ডাস্ট্রিজকে মনে রাখতে পারো। তাহলে এখানে আনসার কি হলো? কোনটা নেই? কোল আছে, ইলেকট্রিসিটি আছে, সিমেন্ট আছে, জেমস অ্যান্ড জুয়েলারি নেই। জেমস অ্যান্ড জুয়েলারি আমাদের 8খানা কোর ইন্ডাস্ট্রিজের মধ্যে পড়ে না। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। চায়না হ্যাজ ফর্মালি লঞ্চড ফুল গ্লোবাল সার্ভিস অফ হুইচ অফ দ্য ফলোয়িং নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম? বলছে চায়না ফর্মালি বা অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে একটা নেভিগেশন সিস্টেম যেটা গোটা পৃথিবী জুড়ে কাজ করবে। মানে চায়না গোটা পৃথিবী জুড়ে যে নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমটা চালু করেছে তার নাম কি, এটা এখানে জানতে চাইছে। আচ্ছা, অপশনগুলো থেকে আমরা একটা একটা করে দেখি, তারপর বলছি কেসটা কি হয়েছে। লং মার্চ 5 হচ্ছে চায়নার রকেট। চায়না যেটা রিসেন্টলি ইউজ করছে, চায়নার সবচেয়ে ভারী যে বস্তুগুলোকে মহাকাশে পৌঁছে দেওয়ার জন্য যে বড় রকেটটা ইউজ করে চায়না, সবচেয়ে শক্তিশালী রকেট, তার নাম হচ্ছে লং মার্চ 5 গেল। টিয়ানওয়েন-1 হচ্ছে চাইনিজ মার্স মিশন, যেটা গত সপ্তাহে লঞ্চ করলো চাইনিজ মার্স মিশন, যেখানে অরবাইটার, ল্যান্ডার, রোভার এগুলো থাকছে, সেটা হচ্ছে টিয়ানওয়েন-1। আচ্ছা, এই বেইডো 3 হচ্ছে, এটাই হচ্ছে এই কোশ্চেনটার আনসার। এটা হচ্ছে সেই চাইনিজ স্যাটেলাইট সিস্টেম যেটা গোটা পৃথিবী জুড়ে কাজ করবে। আচ্ছা, এই যে গোটা পৃথিবী জুড়ে বেইডো স্যাটেলাইট সিস্টেমটা কাজ করবে, এটা বেইডো 3 মানে বুঝতে পারছো। এর আগে বেইডো 1, বেইডো 2 ছিল। বেইডো 1 ছিল একটা ছোট্ট এরিয়া জুড়ে কাজ করবে এরকম একটা স্যাটেলাইট সিস্টেম। বেইডো 2 ছিল এশিয়া প্যাসিফিক রিজিয়নের জন্য কাজ করবে এরকম স্যাটেলাইট সিস্টেম। বেইডো 2 এশিয়া প্যাসিফিক রিজিয়নের জন্য। আর বেইডো 3 যেটা চালু হলো সেটা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে কাজ করবে। কার মতো কাজ করবে? জিপিএস, যেমন গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস, ইউএসের যেমন জিপিএস আছে, সেরকম চায়নার গোটা ওয়ার্ল্ড জুড়ে কাজ করবে বেইডো স্যাটেলাইট সিস্টেম, বেইডো 3 স্যাটেলাইট সিস্টেম। আচ্ছা, ফোর্থ অপশনটা হচ্ছে নাবিক হচ্ছে ইন্ডিয়ান রিজিওনাল স্যাটেলাইট সিস্টেম। মানে নাবিকটা হচ্ছে আমাদের নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। আমাদের এই নাবিক কিন্তু আমাদের ভারতবর্ষ এবং আশেপাশে কিছুটা অঞ্চল জুড়েই কাজ করে, গোটা পৃথিবী জুড়ে নয়। আচ্ছা, এই নাবিকের ফুল ফর্ম হচ্ছে নেভিগেশন উইথ
ইন্ডিয়ান কনস্টেলেশন, নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। এই নাবিকের আন্ডারে যে আমরা স্যাটেলাইটগুলো লঞ্চ করেছি সেইগুলোর নাম হচ্ছে IRNSS, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। রিসেন্টলি দ্য নেপালিস ফরেন মিনিস্টার হ্যাজ সেইড দ্যাট দ্য 1947 ট্রাইপারটাইট এগ্রিমেন্ট এবং ইন্ডিয়া, নেপাল অ্যান্ড দ্য ইউকে হ্যাজ বিকাম রিডান্ডেন্ট। দ্য এগ্রিমেন্ট ইজ অ্যাবাউট, বলছে নেপালের ফরেন মিনিস্টার, যিনি এখন কে আছেন নেপালের ফরেন মিনিস্টার, প্রদীপ কুমার গেবালি। উনি বলেছেন যে 1947 সালে যে ট্রাইপারটাইট এগ্রিমেন্ট ছিল, ট্রাইপারটাইট এগ্রিমেন্ট মানে তিন দেশীয় চুক্তি, কার মধ্যে, ইন্ডিয়া, নেপাল এবং ইউকের মধ্যে, সেই চুক্তিটা রিডান্ডেন্ট হয়ে গেছে। রিডান্ডেন্ট মানে হচ্ছে ইউজফুলনেস আর নেই, বা যেই চুক্তিটার আর দরকার নেই। উনি বলছেন যে 1947 সালে যে ত্রিদেশীয় চুক্তিটা হয়েছিল, এগ্রিমেন্টটা হয়েছিল ইন্ডিয়া, নেপাল এবং ইউকের মধ্যে, সেটার আর দরকার নেই। এখানে জানতে চাইছে সেই চুক্তিটা কি সম্পর্কে। এবার আসি হিস্ট্রিতে কী ছিল। 1947 সালে আমরা যখন স্বাধীনতা লাভ করি তখন ইন্ডিয়ান আর্মিতে প্রচুর গোর্খা সৈনিক ছিল, গোর্খা সৈনিক। এবার যখন স্বাধীনতা পাই আমরা, তখন এই গোর্খা সৈনিকরা দুভাগে ভাগ হয়ে যায়, কিছু চলে আসে ইন্ডিয়ান আর্মির মধ্যে, কিছু চলে যায় ব্রিটিশ আর্মির মধ্যে, যেহেতু ইন্ডিয়ান আর্মিটাও তখন ভাগ হয়েছিল ব্রিটিশ আর্মি, ইন্ডিয়ান আর্মিতে। এইবার কি হয়েছে যে ইংরেজরা অ্যাংলো নেপালিস যুদ্ধটা আবার গোর্খা যুদ্ধ নামে পরিচিত। গোর্খা যুদ্ধের পর থেকেই ভারতের সেনাবাহিনীতে প্রচুর পরিমাণে গোর্খা সৈনিককে নিয়োগ করতে শুরু করে। আচ্ছা, এই অ্যাংলো নেপালিস যে যুদ্ধটা হয়েছিল সেটা মোটামুটি 1800 খ্রিস্টাব্দের আশেপাশে হয়েছিল। আর এই অ্যাংলো নেপালিস যুদ্ধটা সমাপ্ত হয় সগৌলি সন্ধি দ্বারা, সগৌলি বা সুগৌলি সন্ধি দ্বারা। ঠিক আছে, এই সন্ধিটা প্রচুর পড়েছ, সুগৌলি বা সগৌলি, এটা সুগৌলি বললেই ভালো হয়, সুগৌলি। এই সুগৌলি ট্রিটি দ্বারা সমাপ্ত হয় এই অ্যাংলো নেপালিস যুদ্ধ, যেটা সুগৌলি ট্রিটিটা হয়েছিল 1816 খ্রিস্টাব্দে বা 1816 সালে। সেই চুক্তির পরে তো সেই সময়কার যে ইন্ডিয়ান আর্মি ছিল সেখানে প্রচুর পরিমাণে গোর্খা সৈনিকের নিয়োগ হতো। স্বাধীনতার সময় যেহেতু দুভাগ হয়ে যায় ভারতবর্ষ, আর আমাদের যে ব্রিটিশ আর্মি আছে আর ইন্ডিয়ান আর্মি আছে, দুটো ভাগ হয়ে যায়। তো গোর্খা সৈনিকরাও দুভাগে ভাগ হয়ে যায়, কিছু চলে যায় ইন্ডিয়ান আর্মিতে, কিছু চলে যায় ব্রিটিশ আর্মিতে। তো এরপর থেকে এই সিস্টেম চলে আসছে। এই সিস্টেম বলতে এখনও ভারতবর্ষে একটা গোর্খা রেজিমেন্ট আছে, সেখানে নেপালের গোর্খাদের নিয়োগ হয়। সেরকমভাবে ব্রিটিশ আর্মিতেও গোর্খাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, এখনও আসে। এইবার এই যে 1947-এর যে ট্রাইপারটাইট এগ্রিমেন্টটা আছে, এটা হচ্ছে এই নিয়ে। তাহলে এখানে অপশনগুলো একবার দেখো কি বলছে। মিলিটারি সার্ভিস অফ গোর্খা সোলজার অফ নেপাল, অবভিয়াসলি নেপালের যে গোর্খা সোলজাররা ছিল তারা কোন মিলিটারিতে যাবে মানে কীভাবে যাবে বা যেতে পারবে কি না, এই সমস্ত বিষয়ই ছিল 1947-এর ট্রাইপারটাইট এগ্রিমেন্টে। মানে নেপালের যে গোর্খা সৈনিকরা আছে তারা ভারতীয় সেনাবাহিনীতেও যোগ দিতে পারবে, ইংরেজ সেনাবাহিনীতেও যোগ দিতে পারবে, এটা এখনও চলছে। তাহলে এই এগ্রিমেন্টটা এটা নিয়ে অবশ্যই। তারপরে ছিল স্প্লিট গোর্খা রেজিমেন্ট বিটুইন ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান আর্মি, অবভিয়াসলি গোর্খা সৈনিক সেই মুহূর্তে যারা ছিল সেইগুলো ব্রিটিশ এবং ইন্ডিয়ান আর্মিতে ভাগ হয়ে গেছে, এই দুটো হলো। থার্ড কি বলছে, নেপাল ইন্ডিয়া টেরিটোরিয়াল ডিসপিউট ওভার দ্য কালাপানি রিজিয়ন, এটা রিসেন্ট ডিসপিউট। নেপাল আর ইন্ডিয়ান কালাপানি নিয়ে যে ডিসপিউট, এটা রিসেন্ট ডিসপিউট। তো অবভিয়াসলি এটার সঙ্গে 1947-এর ট্রাইপারটাইট ট্রিটির কোনো সম্পর্ক নেই, কারণ ট্রাইপারটাইট ট্রিটিটা মেইনলি নেপালের গোর্খা সৈনিকদের নিয়েই হয়েছিল, এখানে টেরিটোরিয়াল ডিসপিউটের কোনো ব্যাপার নেই। তাহলে এখানে আনসার হয়ে গেল ডি, অপশন এ অ্যান্ড বি। এইবার এই ডিসপিউটটা নিয়ে একটু কথা বলি, যে নেপাল আর ইন্ডিয়ার যে টেরিটোরিয়াল ডিসপিউট চলছে কালাপানি রিজিয়নে, যেটা নিয়ে নেপালের ফরেন মিনিস্টার এই যে বয়ানটা দিয়েছে, সেটা বেসিক্যালি এই ইস্যুতেই। কি হয়েছে, ইন্ডিয়া একটা রোড তৈরি করেছে, কোথায়, লিম্পিয়াদোরা কালাপানি এবং লিপু লেকের মধ্যে, লিপু লেকের মধ্যে একটি রোড তৈরি করেছে। এই রোডটা নিয়ে নেপালের যত সব আপত্তি, ওদের দাবি কিছু এরিয়া ওদের পড়ে, বাকি কিছু ডিসপিউটেড এরিয়া, কিন্তু ঐতিহাসিকভাবে দেখতে গেলে পুরো এরিয়াটা আমাদের মানে ভারতের আন্ডারেই পড়ে। তো ভারত সেখানে একটা রোড বানিয়েছে, তো এটা নিয়েই ওদের যত সব আপত্তি।
আর এই ইস্যুতেই নেপালের ফরেন মিনিস্টারের এই বয়ান। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে ইজ অবজার্ভড অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেট। বলছে ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে কবে পালন করা হয়, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে কবে পালন করা হয়। এই ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে পালন করা হয় 28 জুলাই। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে পালন করা হয় 28 জুলাই। কি করা হয় সেদিন? এই দিনকে প্রমোট করা হয় অ্যাওয়ারনেস, মানে সচেতনতা বাড়ানো হয় কি সম্পর্কে, যে পরিবেশ কনজারভেশনের যে উপকারিতা, কেন আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে, সেই সমস্ত বিষয়ে লোকজনকে অ্যাওয়ার করা হয় বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানো হয় এই 28 জুলাই। সেই দিনটা কি? ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। আচ্ছা, আমাদের এই যে নেচার, মাদার নেচার আছে, এই মাদার নেচারকে বেসিক্যালি আমরা কি করছি? আমরাই ধ্বংস করে দিচ্ছি। আমরাই আমাদের মাদার নেচারকে ধ্বংস করছি। কিভাবে করছি? ডিফরেস্টেশনের মাধ্যমে বনাঞ্চল ধ্বংস করে দিচ্ছি, ইললিগাল ওয়াইল্ড লাইফ ট্রেড, বিভিন্ন ওয়াইল্ড লাইফ যেগুলো আছে বন্যজন্তু, তাদের ইললিগাল ট্রেডের মাধ্যমে সেগুলোকে মেরে ফেলছি। পলিউশন তো রয়েইছে, এছাড়াও আমরা প্লাস্টিক ইউজ করে করে মাটিকে ধ্বংস করে দিচ্ছি, জলকে বিষাক্ত করে দিচ্ছি। এছাড়াও আছে কেমিক্যাল ইউজ করছি, আমরা কেমিক্যাল ইউজ করে জল, মাটি, হাওয়া সবগুলোকেই ধ্বংস করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। এই সমস্ত বিষয়ে এই 28 জুলাই ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে দিন লোকজনকে সচেতন করা হয় এবং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানো হয়। এখানে দেখতে পাচ্ছ 4টে স্পেশাল ডে আছে, 4টে খুব ইম্পর্টেন্ট ডে আছে, যেগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলবে এই ডেগুলো কবে কবে পড়ে। ওয়ার্ল্ড সয়েল ডে কবে পড়ে বলবে আমাকে কমেন্ট সেকশানে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ওয়ার্ল্ড ওয়াটার ডে অ্যান্ড আর্থ ডে। আমরা আগের কোশ্চেন কি পড়লাম? ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, ওটা তো আমরা পড়ে ফেলেছি 28 জুলাই। তোমরা আমাকে কমেন্ট সেকশনে এই 4টে বলো, ওয়ার্ল্ড সয়েল ডে কবে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে, ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে, আর আর্থ ডে কবে। এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় একটা না একটা ঠিক দেখবে পড়ে গেছে। ফিফথ কোশ্চেন স্টার্ট করছি। রিসেন্টলি দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিটি হ্যাজ রিঅ্যাফার্মড দ্যাট দ্য প্রোটেস্টিং পিসফুলি অনলাইন অর ইন পার্সন is a fundamental human right. Is the right to protest a fundamental rights in India? বলছে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইট কমিটি আছে, রিসেন্টলি ওরা ঘোষণা করেছে যে প্রোটেস্টিং পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করাটা, সেটা অনলাইনেই হোক বা কোথাও গিয়ে প্রোটেস্ট করাই হোক, সেটা হিউম্যান রাইটসের, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটসের মধ্যে পড়ে, মৌলিক মানবিক অধিকার। ওকে, এইবার কোশ্চেনটা হচ্ছে যে ভারতবর্ষে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কি এই রাইট টু প্রোটেস্টটা পড়ে? মানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে সংবিধানের পার্ট 3-তে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে তার মধ্যে কি এই রাইট টু প্রোটেস্ট বা যে আন্দোলন করার অধিকার সেটা কি পড়ে? এটা হচ্ছে এখানকার কোশ্চেন। আচ্ছা, সেটা বলার আগে বলে নিই যে আমাদের সংবিধানের পার্ট 3-তে যে 7খানা ফান্ডামেন্টাল রাইটস ছিল, 7খানা ছিল, এখন 6খানা আছে, যাচ্ছি ব্যাপারগুলোতে। সেইগুলো কী কী? আমাদের প্রথম যে রাইটটা আছে সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 to 18, রাইট টু ইকুয়ালিটি। এরপরে আর্টিকেল 19 থেকে 22-র মধ্যে পড়ে রাইট টু ফ্রিডম। 23 and 24 হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এরপরে 25 to 28 হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। এরপরে 29 and 30 হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এরপরে 31 ছিল রাইট টু প্রপার্টি, এখন আর নেই। 31-এ রাইট টু প্রপার্টি ছিল, এখন আর নেই। কোথায় গেছে? এখন চলে গেছে 300A, এখন চলে গেছে 300A, একটা লিগাল রাইট হয়ে গেছে। আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, এখন লিগাল রাইট হয়ে গেছে। কবে গেল? 44তম 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে ওটা ফান্ডামেন্টাল রাইট থেকে চলে গেছে। আচ্ছা, 44তম সংবিধান সংশোধনটা হয়েছিল 1978-এ। ওকে, এবার আর 7th হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস আর্টিকেল 32। তাহলে 7খানা বললাম, তার মধ্যে একটা বাদ, তার মানে এখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে 6খানা। আর এই 32 যেটা বললাম, আর্টিকেল 32 মানে 7 নম্বর রাইটস, এখন যেটা 6 নম্বর রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস বা সাংবিধানিক প্রতিকারের অধিকার। মানে কোনো আগের যে সাংবিধানিক আমাদের যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে সেইগুলো না হলে তার কি প্রতিকার হবে বা কীভাবে আমরা প্রতিকার পাবো, সেটা হচ্ছে আর্টিকেল 32। এই আর্টিকেল 32কেই আমাদের যে সংবিধানের পিতা ছিলেন
তিনি বলেছিলেন যে এটা হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধানের পিতাকে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি সংবিধানটা বানিয়েছিলেন। আচ্ছা, এই আর্টিকেল 32 বলে যে কোনো ফান্ডামেন্টাল রাইট যদি তোমাকে না দেওয়া হয় তাহলে তুমি ডিরেক্টলি আর্টিকেল 32 দ্বারা তুমি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারো। সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারো যে আমার এই ফান্ডামেন্টাল রাইটটা দেওয়া হচ্ছে না। তখন সুপ্রিম কোর্ট রিট জারি করবে, বিভিন্ন রিট আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। রিট জারি করবে এবং তোমাকে সেই ফান্ডামেন্টাল রাইটটা দিয়ে দেওয়া হবে। আর যদি তুমি সুপ্রিম কোর্টে না যেতে চাও তাহলেও তার রাস্তাও আছে। আর্টিকেল 226 নম্বর আর্টিকেল অনুযায়ী তুমি হাইকোর্টেও আপিল করতে পারো। হাইকোর্ট তোমার হয়ে রিট জারি করবে যাতে তুমি ফান্ডামেন্টাল রাইটগুলো পাও। দেখো আর্টিকেল 19টা আছে, আর্টিকেল 19 প্রায় পুরোটাই এখানে আছে। আর্টিকেল 19টা কেন দরকার? কারণ আমরা যে কোশ্চেনটা পড়ছি এর জন্য আর্টিকেল 19 জানাটা খুব দরকার। কীভাবে দরকার সেটা পরে আসছি। আর্টিকেল 19টাকে দেখে নিই। আর্টিকেল 19-এর 1 আর্টিকেল 19-এর 1-এর এ কী বলছে? আর্টিকেল 19 1-এর এ কী বলছে? যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে বাক স্বাধীনতা। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতা গেল। বিতে কী বলছে? 19-এর 1-এর বি, অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস মানে অস্ত্র ছাড়া পিসফুলি একসঙ্গে সমবেত হওয়া গেল। সি কী বলছে? 19-এর 1-এর সি, টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন গঠন করা। ডি কী বলছে? ফ্রিলি গোটা ভারতবর্ষ জুড়ে চলে ফেরে বেড়ানো বা ভারতবর্ষে যে কোনো কোথাও যাওয়া, যেখানে ইচ্ছে যাও, কোনো সমস্যা নেই। ই কী বলছে? ভারতবর্ষে যেখানে ইচ্ছে যাও, যেখানে ইচ্ছে গিয়ে সেখানে সেটেল হয়ে যাও, যেখানে ইচ্ছে গিয়ে জমি কেনো, বাড়ি করো, সেখানে থেকে যাও, কোনো সমস্যা নেই। এফটা ছিল, অমিট হয়ে গেছে। জিতে কি বলছে? তুমি যে কোনো প্রফেশন বা তুমি যে কোনো অকুপেশন নিতে পারো, যে কোনো বিজনেস করতে পারো, ট্রেড করতে পারো, তুমি যে কোনোভাবে জীবনযাপন করতে পারো, শুধু সেটা ইল্লিগাল না হলেই হবে। এইবারই 19টা পড়ে ফেললাম। এবার আসি আমাদের পুরনো কোশ্চেনে। আবার চলো কোশ্চেনটাতে ফেরত যাই। কোশ্চেনটা কি বলছে? এই কোশ্চেনে জানতে চাইছিল রাইট টু প্রোটেস্ট ফান্ডামেন্টাল রাইট কিনা। এবার কোশ্চেনের আনসার বলতে গিয়ে দেখো আমাদের সংবিধানে কোথাও কিন্তু রাইট টু প্রোটেস্টের উল্লেখ নেই। তাহলে রাইট টু প্রোটেস্ট আমাদের সংবিধানে উল্লেখ নেই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাইট টু প্রোটেস্ট আমাদের ফান্ডামেন্টাল অধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইট। সংবিধানে উল্লেখ নেই কিন্তু রাইট টু প্রোটেস্ট আমাদের সাংবিধানিক অধিকার। কিভাবে হলো? সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, রামলীলা ময়দান ইনসিডেন্ট ভার্সেস হোম সেক্রেটারি অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া। রামলীলা ময়দান ইনসিডেন্ট ভার্সেস হোম সেক্রেটারি ইউনিয়ন অফ ইন্ডিয়া 2012 একটা কেসে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল যে রাইট টু প্রোটেস্ট পিসফুলি একটা সাংবিধানিক অধিকার। আর এই রায়টা দিয়েছিল আর্টিকেল 19-এর 1A, 19-এর 1B আর 19-এর 1C অনুযায়ী। এইবার এখানে সুপ্রিম কোর্ট আরও যোগ করেছিল যে কোনো রকম লেজিসলেটিভ অ্যাকশন বা এক্সিকিউটিভ অ্যাকশনের দ্বারা এই রাইট টু প্রোটেস্ট পিসফুলি এটাকে কেড়ে নেওয়া যাবে না। মানে কোনো আইন করে বা অর্ডার করে এই প্রোটেস্ট করার অধিকারকে কেড়ে নেওয়া যাবে না। তাহলে এখানে আসছি আমাদের আনসারে কী হবে। তাহলে রাইট টু প্রোটেস্ট সাংবিধানিক অধিকার, হ্যাঁ সাংবিধানিক অধিকার, কিন্তু এটার সংবিধানে মেনশন নেই। তার মানে অপশন সি, ইয়েস বাট নট মেনশনড ইন দ্য কনস্টিটিউশন। এর সম্পর্কে আমরা যে কেসটা বললাম, রামলীলা ময়দান ইনসিডেন্ট ভার্সেস হোম সেক্রেটারি ইউনিয়ন অফ ইন্ডিয়া 2012-এর কেস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও। আর যদি তোমাদের এই ভিডিওগুলোর PDF দরকার হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাবে, দ্য ম্যাথ ম্যানিয়া সার্চ করবে, সেখানে যে চ্যানেলটা আসবে সেটাকে জয়েন করে নেবে। আমরা প্রত্যেকটা ভিডিওর PDFগুলো দ্য ম্যাথ ম্যানিয়া টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই।